তো এই গল্পের শুরুতে আমরা একটা জাহাজ দেখতে পারি যেখানে কয়েক হাজার মানুষ জার্নি করছিল। আজকে 31st নাইট ছিল, যে জন্য সবাই সেই রাতটাকে উপভোগ করার চেষ্টা করছিল। সমস্ত জায়গায় পার্টি হচ্ছিল, কেউ নাচ গান করে উপভোগ করছিল, কেউ গেম খেলে রাতটাকে উদযাপন করার চেষ্টা করছিল। তবে এখানের কেউই জানতো না এই খুশি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে, কারণ একটু পরে তাদের সঙ্গে যা হতে যাচ্ছে সেটা তাদের সমস্ত খুশি ধ্বংস করে দেবে। একটু পরে শিপের ক্যাপ্টেন দেখতে পারে তাদের জাহাজের দিকে কোনো একটা জিনিস ধেয়ে আসছে। এই জন্য যখন সে দূরবীন দিয়ে চেক করে তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে একটা বিশাল বড় ঢেউ তাদের জাহাজের দিকে আসছিল। এটা দেখার পরে এখানে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্য তারা দ্রুত জাহাজটাকে ঘোরানোর চেষ্টা করছিল। তবে এত দ্রুত একটা জাহাজ কোনোভাবেই ঘোরানো সম্ভব না, এই জন্য তাদের কাছে অন্য কোনো অপশন ছিল না। অন্যদিকে সেই ঢেউ আরও দ্রুত গতিতে তাদের দিকে এগিয়ে আসছিল। এগুলো দেখার পরে ক্যাপ্টেন এই জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারে যে খুব শীঘ্রই এই ঢেউ এসে তাদের জাহাজের সাথে আশ্রে পড়বে, যেখানে তাদের জাহাজ ধ্বংস হয়ে যেতে পারে। এই জন্য সে দ্রুত অ্যালার্ম বাটনে প্রেস করে ইমার্জেন্সি এই খবরটা সবাইকে জানিয়ে দেয়, মানে সবাইকে সতর্ক করে দেয়। আর যখন সবাই জানতে পারে তাদের জাহাজের দিকে একটা ঢেউ ধেয়ে আসছে আর খুব শীঘ্রই তাদের হয়তো মৃত্যু নিশ্চিত হয়ে যাবে, তখন তারা সবাই এদিক সেদিক দৌড়াদৌড়ি করা শুরু করে। জাহাজের মধ্যে একটা হট্টগোল শুরু হয়ে যায়, কিন্তু কারো কাছেই পালানোর মতো কোনো জায়গা ছিল না। একটু পরে যখন সেই বিশাল ঢেউ এসে জাহাজের উপরে আশ্রয় পড়ে, তখন এক পলকের সঙ্গেই অনেকের মৃত্যু হয়ে যায়। জাহাজটা পুরোপুরি উল্টে যায়, মানে জাহাজের উপরের পার্টটা সোজা নিচে চলে যায় আর নিচের পার্টটা যেখানে সবাই পার্টি করছিল সেইটা উপরে চলে আসে। যখন জাহাজটা কাত হয়ে পানির মধ্যে পড়ছিল তখন অনেক জিনিসপত্র সাইডে পড়া শুরু করেছিল, যেখানে কিছু মানুষ পড়ে সেখানেই তাদের মৃত্যু হয়ে গিয়েছিল। কিছু মানুষের পানির মধ্যে পড়ে মৃত্যু হয়ে গিয়েছিল, আর কিছু মানুষের মৃত্যু হয়েছিল জাহাজের মধ্যে হওয়া একটা বিশাল বড় ব্লাস্টের জন্য। আর যেহেতু শিপের কন্ট্রোল রুমের মধ্যে পানি ঢুকে গিয়েছিল, এই জন্য সেখানে যত অফিসার ছিল তাদের সবার মৃত্যু হয়ে গিয়েছে। এরপরে আমরা হল রুমের সিন দেখতে পারি, যেখানে সবাই অনেক বেশি আপসেট হয়েছিল, কারণ তাদের মধ্যে অনেকেই তাদের আত্মীয় স্বজনকে হারিয়ে ফেলেছে। তখনই এখানে শিপের একজন অফিসার এসে তাদের সবাইকে শান্ত করে বলে যে আমাদের কাছে একটা ভালো নিউজ আছে আর একটা খারাপ নিউজ আছে। খারাপ নিউজ হচ্ছে এইটা যে আমরা এখান থেকে কোনোভাবেই পালাতে পারবো না। একটা সুনামির বিশাল বড় ঢেউ এসে আমাদের শিপকে আক্রমণ করেছিল, যেই জন্য আমাদের শিপটা পুরো উল্টে গিয়েছে। এই জন্য বের হওয়ার রাস্তাটা এখন পানির নিচে আছে, এই জন্য চাইলেও আমরা কেউ পালাতে পারবো না। আর ভালো খবর হচ্ছে এই ঢেউ আমাদের জাহাজের উপরে আক্রমণ করার আগে আমাদের ক্রু মেম্বাররা দ্রুত রেস্কিউ টিমকে খবরটা জানিয়ে দিয়েছিল, যেই জন্য এখন হয়তো রেস্কিউ টিম আমাদেরকে সেভ করার জন্য হেলিকপ্টার নিয়ে খুব শীঘ্রই এখানে পৌঁছে যাবে। আর তখন এখানে আমরা ডেলান নামের একটা লোককে দেখতে পারি। আসলে ডেলান আগে ইউএস নেভিতে চাকরি করত। সে যখন এই ব্যাপারগুলো শুনতে পারে তখন সে স্পষ্টভাবে বুঝতে পারে তারা সমুদ্রের মাঝখানে কোনো একটা জায়গায় আটকা পড়ে গেছে। এখানে রেস্কিউ টিম আসতে অনেক সময় লাগবে, হয়তোবা এখানে তাদের মৃত্যু হতে পারে। এই জন্য সে নিজে থেকেই চিন্তাভাবনা করে এখান থেকে বের হওয়ার একটা প্ল্যানিং করা শুরু করে। সে গিয়ে জাহাজের ম্যাপটাকে খুব ভালো করে দেখে, তবে অনেক পর্যবেক্ষণ করার পরেও সে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খুঁজে পাচ্ছিল না, কারণ এখান থেকে বের হওয়ার যেই মেইন রাস্তাটা ছিল সেটা এখন পানির নিচে তলিয়ে গেছে। তবে ডেলান কোনোভাবেই হার মানতে চাইছিল না, এই জন্য সে এখান থেকে বাঁচার জন্য একটা প্ল্যানিং করে ফেলে। সে প্রথমে একটা ডেড বডির কাছে গিয়ে তার পকেট থেকে যত প্রয়োজনীয় জিনিস ছিল সেগুলো বের করে ফেলে। সেগুলো নিয়ে সে যাওয়ার চেষ্টা করছিল। তবে তখন এখানে ছোট একটা বাচ্চা চলে আসে আর সে তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করছো। তখন ডেলান তাকে বলে যে আমি এখান থেকে বের হয়ে যাওয়ার প্ল্যানিং করছি। তখন এই বাচ্চাটা তাকে বলে যে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই, কারণ একটু আগেই শিপের ক্যাপ্টেন এসে আমাদেরকে বলেছে জাহাজটা যেহেতু ঝড়ের কারণে উল্টে গেছে, এই জন্য সমস্ত রাস্তা ব্লক হয়ে গেছে, এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা খোলা নেই। সো তুমি কিভাবে এখান থেকে বের হয়ে যাবে? তখন ডেলান তাকে বলে যে আমার কাছে এখান থেকে পালানোর একটা রাস্তা আছে, সেই রাস্তাটা বের করার জন্য আমাকে উপরে উঠতে হবে। আর তখনই সেখানে সেই বাচ্চার মা চলে আসে, আর এই বাচ্চাটা তার মাকে বলে দেয় যে ডেলনের কাছে এখান থেকে পালানোর একটা রাস্তা আছে। এই জন্য বাচ্চাটার মা তাকে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি সত্যিই এখান থেকে পালানোর কোনো রাস্তা আছে? তখন ডেলন তাকে হ্যাঁ বলে। তবে তখনই এখানে একজন বিজনেসম্যান আর একজন বৃদ্ধ চলে আসে। তারা দুজনও জেনে ফেলে ডেলনের কাছে বের হওয়ার একটা রাস্তা আছে। তখন এই বৃদ্ধ লোকটা ডেলনকে বলে যে আমি একজন আর্কিটেক্ট, আমি খুব ভালো করেই জানি এই জাহাজটা কিভাবে ডিজাইন করা হয়েছে। আমার মতের জাহাজটাকে এমন করে ডিজাইন করা হয়নি যে এইটা উল্টে যাওয়ার পরেও পানির উপরে ভেসে থাকবে। আমার মনে হয় জাহাজটা আস্তে আস্তে করে তলিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই যদি আমরা বেরোতে না পারি তাহলে আমাদের সবার মৃত্যু হয়ে যাবে। আর তখন সেই বিজনেসম্যান ডেলনকে বলে যে আমিও তোমার সঙ্গে এখান থেকে বেরিয়ে যেতে চাই, সো তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাও।
তবে ডেলন তাকে সরাসরি না করে দেয় আর সে একাই এখান থেকে বেরিয়ে যাওয়ার প্ল্যানিং করা শুরু করে। তবে সেই বিজনেসম্যান তাকে স্পষ্ট করে বলে যে আমরা সবাই একসাথে এখানে ফেসে গেছি, যদি আমরা সবাই এখান থেকে পালাতে না পারি তাহলে আমাদের সবার মৃত্যু হয়ে যাবে। তুমি একা চাইলেও এখান থেকে বেরোতে পারবে না, আমাদের কারো না কারো সাহায্য তোমার অবশ্যই লাগবে। আর বিজনেসম্যানের কথার সাথে বাকি সবাইও একমত পোষণ করে। এই জন্য ডেলন বাধ্য হয়ে তাদের সবাইকে তার সঙ্গে নিতে রাজি হয়ে যায়। এরপরে সেই বিজনেসম্যান শিপের একজন ওয়েটারকে ডেকে জিজ্ঞেস করে এখান থেকে উপরে যাওয়ার রাস্তাটা কোন দিকে। তখন এই ওয়েটার তাকে স্পষ্ট করে বলে যে শিপের ক্যাপ্টেনরা আমাকে স্পষ্ট করে না করে দিয়েছে যাতে করে আমি উপরে যাওয়ার রাস্তা কাউকে না বলি, কারণ সেই রাস্তাটা খুবই ভয়ঙ্কর, সেখানে গেলে তোমাদের মৃত্যুও হতে পারে। তবে তখন এই বিজনেসম্যান তাকে বলে যে তুমি পুরো 1 বছরে যত টাকা ইনকাম করো আমি তার চেয়েও 3 ডাবল টাকা তোমাকে দেব। আর এগুলো শোনার পরে সেই ওয়েটার তাদেরকে রাস্তা দেখাতে রাজি হয়ে যায়। এখন তারা সবাই মিলে উপরের দিকে ওঠা শুরু করে। আসলে তারা সবাই সেই বড় বড় পাখাগুলোর দিকে যেতে চাইছিল যেগুলোর মাধ্যমে শিপ চালানো হয়, কারণ এখন এখান থেকে বের হওয়ার শুধুমাত্র তাদের কাছে একটাই অপশন ছিল। তখন শিপের অফিসাররাও তাদেরকে উপরে উঠতে দেখতে পারে। এই জন্য শিপের অফিসাররা বলে যে তারা হচ্ছে একটা বেকুব, তারা শুধু শুধু উপরে যাওয়ার চেষ্টা করছে কারণ সেখানে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। কিন্তু এই অফিসারও জানতো না যে যেহেতু শিপটা আস্তে আস্তে করে পানির নিচে তলিয়ে যাচ্ছে, খুব শীঘ্রই হয়তোবা হলের ভেতরেও পানি চলে আসতে পারে, আর এমনটা হলে তাদের সবার মৃত্যু এমনিতেই নিশ্চিত হয়ে যাবে। এরপরে অফিসাররা গার্ডদেরকে সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়ার জন্য বলে যাতে করে ভেতরে কোনো পানি আসতে না পারে, আর যারা উপরে গিয়েছে তারাও যেন ভেতরে ঢুকতে না পারে। অন্যদিকে যখন তারা সবাই সামনের দিকে যাচ্ছিল তখন তারা এখানে অনেকগুলো ডেড বডি দেখতে পারে, যেগুলো দেখে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে তবুও অনেকটা সামনে যাওয়ার পরে তারা দেখতে পারে আশেপাশের সমস্ত জিনিস এলোমেলো অবস্থায় পড়ে থাকার জন্য সমস্ত রাস্তাগুলো ব্লক হয়ে গেছে, তারা চাইলেও আর সামনের দিকে যেতে পারতো না। এই জন্য বাধ্য হয়ে তারা একটা লিফটের দরজা জোর করে টেনে খুলে। তারা দেখতে পারে লিফট পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল আর লিফট উপরে আটকা পড়ে গিয়েছিল। এই জন্য এখন তাদের কাছে অপশন হচ্ছে লিফটের উল্টো পাশের দরজাটা খুলে যেই কোনো মূল্যে সেখান দিয়ে বেরিয়ে যাওয়া। এটা করার জন্য তারা একটা বড় লোহার বেঞ্চের সাহায্যে লিফটের মাঝখানে একটা রাস্তা বানিয়ে ফেলে। এখন লিফটের সেই দরজাটা খোলার জন্য প্রথমে ডেলেন সামনে যায়, সেই গিয়ে লিফটের দরজা খোলার চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সে দরজা খুলতে পারছিল না। আর তখনই তার নজর পড়ে উপরের ফ্লোরের উপরে। সে দেখতে পারে সেখানে লিফটের দরজাটা কিছুটা খোলা ছিল। এই জন্য সেখানে পৌঁছানোর জন্য সে প্রথমে সেই বৃদ্ধ লোকটাকে ডেকে আনে। এরপর তার ঘাড়ের উপর ভর করে সে সেই সেকেন্ড ফ্লোরে চলে যায়। এরপর সে এক এক করে সবাইকে সেকেন্ড ফ্লোরে নিয়ে যায়। তবে এখন লাস্টে শুধুমাত্র বৃদ্ধ লোকটা আর সেই ওয়েটার ছিল। এই ওয়েটার বৃদ্ধ লোকটাকে বলে যে প্রথমে তুমি যাও, এরপরে আমি এখান থেকে যে কোনো মূল্যে চলে যাব। তবে ওয়েটার এটা জানতো না যে এইটাই তার জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল। যখন সে বৃদ্ধকে ঘাড়ের উপরে ভর করিয়ে উপরের দিকে ওঠানোর চেষ্টা করছিল তখন আমরা দেখতে পারি উপরের লিফটটা আস্তে আস্তে করে নড়াচড়া শুরু করেছিল, মানে সেটাও লুজ হয়ে গিয়েছিল, সেটা যেই কোনো সময় নিচের দিকে পড়তে পারত। এটা দেখার পরে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্য তারা তাড়াহুড়ো করে উপরের দিকে ওঠার চেষ্টা করে। আর তখনই সেই ওয়েটারের পায়ের নিচ থেকে সেই লোহার বেঞ্চটা নিচে পড়ে যায়, যেই জন্য তারা দুজন এখন হাওয়ার মধ্যে ঝোলা শুরু করে। ওয়েটার সেই বৃদ্ধর পা শক্ত করে ধরে জোরে জোরে চিৎকার করা শুরু করে। তবে তখন উপরের সেই লিফটটা আস্তে আস্তে করে লুজ হয়ে নিচের দিকে পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ডেলেন আর বাকি সবাই চেষ্টা করছিল যত দ্রুত সম্ভব তাদেরকে উপরে তুলে আনতে, কিন্তু যেহেতু তাদের ওজন অনেক বেশি ছিল এই জন্য তারা কোনোভাবেই তাদের দুজনকে একসাথে তুলতে পারছিল না। ডেলেন তাদেরকে স্পষ্ট করে বলে যে তোমাদের দুজনকে আমি একসাথে কোনোভাবেই তুলতে পারবো না। এই জন্য সে বৃদ্ধকে পরামর্শ দিয়ে বলে যে যদি তুমি ওয়েটারকে নিজের থেকে যেই কোনোভাবে আলাদা করতে না পারো তাহলে তোমাদের দুজনকেই ছেড়ে দিতে হবে, এছাড়া অন্য কোনো অপশন আমাদের কাছে নেই। তবে এটা শোনার পরে ওয়েটার চিৎকার করে করে তাদেরকে রিকোয়েস্ট করে বলে যে প্লিজ আমাকে ফেলে দিও না, কিন্তু এই বৃদ্ধ না চাইতেও সেই ওয়েটারকে লাথি মেরে নিচে ফেলে দিতে হয়। ওয়েটার নিচে পড়ে যাওয়ার পরে ডেলেন দ্রুত এই বৃদ্ধকে টেনে মধ্যে নিয়ে আসে। আর তখনই উপরে থাকা সেই লিফটটা অনেক স্পিডে নিচের দিকে পড়া শুরু করে, আর সেইটা এত জোরে নিচে এসে আঘাত করে যেই জন্য জাহাজের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। এখন আগুন থেকে বাঁচার জন্য তারা দ্রুত লিফটের দরজা বন্ধ করে দেয়, যেই জন্য কোনো রকমে তাদের জীবন সেভ হয়ে যায়। অন্যদিকে ক্যাপ্টেন যখন লিফটে এত বড় ভয়ঙ্কর ব্লাস্টের শব্দ শুনতে পারে তখন তার মনে হয় উপরে যারা গিয়েছিল তাদের সবার মৃত্যু হয়ে গেছে, কিন্তু সে এই জিনিসটা জানতো না যে খুব শীঘ্রই মৃত্যু তার কাছেও আসছে। অন্যদিকে ডেলেন আর তার টিম যখন আস্তে আস্তে করে সামনের দিকে এগোনোর চেষ্টা করছিল
তখন তারা একটা ডান্স ক্লাবের ভেতরে চলে আসে। এখানে সেই বিজনেসম্যান তার মেয়েকে খুঁজে পায়, যে কিনা ডান্স ক্লাবের মধ্যে আটকা পড়ে গিয়েছিল। তাছাড়া তারা আরও 3 জন মানুষকে এখানে খুঁজে পেয়ে যায়। তাদের এখন টোটাল 9 জনের একটা টিম হয়ে গিয়েছিল। এই জন্য তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে তাদেরকে যেই কোনো মূল্যে যত দ্রুত সম্ভব জাহাজের সেই পাখার জায়গায় যেতে হবে, যেগুলোর মাধ্যমে জাহাজ চালানো হয়, কারণ সেটা ছাড়া তাদের কাছে এখান থেকে বের হওয়ার অন্য কোনো রাস্তা নেই। তবে যখন তারা আরও একটু সামনে গিয়ে একটা দরজা ওপেন করে, তখন তারা সবাই পুরোপুরি শক্ট হয়ে যায়। তারা দেখতে পারে সমস্ত রাস্তা ব্লক ছিল, তাছাড়া নিচের ফ্লোর পানিতে ভরে গিয়েছিল, মানে যাওয়ার মতো কোনো রাস্তা তাদের কাছে খোলা ছিল না। তো এখন যদি তাদেরকে জাহাজের ওই পারে যেতে হয়, তাহলে তাদের কাছে শুধুমাত্র একটাই অপশন ছিল, সেটা হচ্ছে লিফটের ভাঙার রেলিং। এই জন্য তারা রেলিং বেয়ে বেয়ে এক এক করে সামনের দিকে যাওয়া শুরু করে। এমন করে তারা 5 জন এই পারে চলেও আসে। এরপরে যখন ছোট বাচ্চাটার পালা ছিল, তখন সেই বিজনেসম্যান ছোট বাচ্চাকে বলে, আসো এখন তোমার পালা। কিন্তু তখন একটা মাতাল এসে বলে যে না, এখন আমি যাব, কারণ তোমাদের উপরে বিশ্বাস করা যায় না, তোমরা হয়তো আমাকে ফেলে রেখে চলে যাবে। এতটুকু বলে সে রেলিং বেয়ে যখন মাঝপথে আসে, তখনই তার পা পিছলে যায়, যেই জন্য তার হাত থেকে তার মদের বোতল পড়ে যায়। এই জন্য সে মাঝখানে দাঁড়িয়ে চিৎকার করা শুরু করে। আর তখনই জাহাজের ইঞ্জিন উপর থেকে খুলে সোজা তার মাথার উপরে পড়ে, যেই জন্য লিফটের রেলিং ভেঙে 2 টুকরো হয়ে যায়। আর ইঞ্জিনের নিচে চাপা পড়ার জন্য সেই মদখোরের সেখানেই মৃত্যু হয়ে যায়। আর যেই ফুটো দিয়ে ইঞ্জিনটা নিচে পড়েছিল, সেখান থেকে অনেক স্পিডে তেল পড়া শুরু করে। আর যেহেতু ইঞ্জিন পড়ার জন্য অলরেডি আগুন লেগেছিল, এই জন্য এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়। আর তারা কোনো রকমে দৌড়ে আগুন থেকে নিজেদেরকে সেভ করে। তো এখন এগুলো দেখার পরে তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ সেই লিফটের রেলিংটা ভেঙে গিয়েছিল, তাছাড়া নিচে আগুন লেগে গিয়েছিল। তাদের কাছে অন্য সাইডে যাওয়ার মতো অন্য কোনো রাস্তা ছিল না। আর যদি তারা সময় মতো অন্য সাইডে যেতে না পারে, তাহলে হয়তো এখানেই তাদেরকে মরতে হবে। এই জন্য তারা অনেক বেশি ভয় পেয়েছিল। তবে তখনই ডেলেনের মাথায় একটা আইডিয়া চলে আসে। সে একটা পাইপকে জাহাজের রেলিংয়ের সঙ্গে বেঁধে সেইটা ধরে সোজা পানির মধ্যে লাফ দেয়, আর পানির নিচে দিয়ে সাঁতরে এই পারে আসা শুরু করে। আসলে ডেলেন খুব ভালো করেই জানতো যে আগুন যেহেতু পানির উপরে লেগেছে, এই জন্য পানির ভেতরে লাফ দিলে পানি তাকে টাচ করতে পারবে না। আর এমন করে খুব সহজেই সে এই পারে সাঁতরে চলে আসে, আর এই পারের রেলিংয়ের সঙ্গে সেই পাইপটাকে বেঁধে ফেলে। এইটার মাধ্যমে সে অন্য সাইডের মানুষদের জন্য এই সাইডে আসার একটা রাস্তা বানিয়ে ফেলে। আর এরপরে সেই বিজনেসম্যান সেই ছোট্ট বাচ্চাকে তার ঘাড়ে উঠিয়ে তাকে সঙ্গে করে নিয়ে এই পাইপ দিয়ে এই পারে চলে আসে। অন্যদিকে জাহাজের নিচের ফ্লোরে যারা ছিল, তারা আশেপাশে পানির অনেক শব্দ শুনতে পাচ্ছিল। আসলে যেহেতু চারপাশটা পানিতে ভরে গিয়েছিল, এই জন্য যেই পানিগুলো গ্লাস অনেক কষ্ট করে আটকে রাখছিল, সেই গ্লাসের উপরে পানির প্রেশার অনেক বেশি পড়ার জন্য সেখানে ফাটলের সৃষ্টি হয়েছিল। আর এই ফাটল দেখার পরেই সবাই অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। তারা চিৎকার চেঁচামেচি করা শুরু করেছিল। এগুলো দেখার পরে ফাইনালি সেই ক্যাপ্টেন নিজের ভুলটা বুঝতে পারে। সে বুঝতে পারে এখানে থাকাটা তার সবচেয়ে বড় বোকামি ছিল, কিন্তু এতক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। গ্লাসগুলো ভেঙে পানির মধ্যে আসা শুরু করে, আর নিচে যত মানুষ ছিল তাদের উপরে আশ্রে পড়ে। এমন করেই নিচের ফ্লোরে যারা ছিল তাদের সবার মৃত্যু হয়ে যায়। আর নিচের ফ্লোরের সবার চিৎকার উপরে দাঁড়িয়ে থাকা সেই 8 জনও খুব ভালো করে শুনতে পারে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা এইটাই চিন্তা করছিল যে সেখান থেকে বের হয়ে উপরে আসার সিদ্ধান্তটা তাদের জন্য সঠিক সিদ্ধান্ত ছিল। যদি তারা ক্যাপ্টেনের কথা শুনে নিচেই রয়ে যেত, তাহলে হয়তো এখনই তাদেরকে মরতে হতো। কিন্তু এখন তাদের চিন্তা করারও তেমন কোনো সময় ছিল না, কারণ পানি যেহেতু জাহাজের ভেতরে ঢুকে গিয়েছে, তাই তারা যেখানে আছে সেখানেও খুব দ্রুতই পানি চলে আসবে। এই জন্য তারা খুব দ্রুত সেই রাস্তাটা বের করার চেষ্টা করা শুরু করে, যেখান দিয়ে তারা বের হতে পারবে। তবে এখানে যখন তারা একটা দরজা খোলার চেষ্টা করে, তখন অল্প একটু খোলার সঙ্গে সঙ্গেই তারা দেখতে পারে ভেতরে পানি আসা শুরু করেছে। এই জন্য তারা বুঝতে পারে বাইরে পানির প্রেশার অনেক বেড়ে গিয়েছে, তারা এই রাস্তা দিয়ে বের হতে পারবে না। এই জন্য তারা সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এখন তাদের কাছে অন্য কোনো রাস্তা ছিল না। তারা চারপাশের রাস্তা খোঁজা শুরু করে। আর তখনই বিজনেসম্যান একটা ভেন্টিলেশনের রাস্তা পেয়ে যায়। যেহেতু তাদের কাছে অন্য কোনো রাস্তা ছিল না, এই জন্য তারা ভেন্টিলেশনের রাস্তা দিয়েই ভেতরের দিকে যাওয়া শুরু করে। ভেন্টিলেশনের রাস্তা দিয়ে কিছুটা সামনে যাওয়ার পরে বিজনেসম্যান উপরের দিকে আলো দেখতে পারে, যেটা দেখার পরে তারা অনেক বেশি হ্যাপি হয়ে যায়, কারণ সেখান দিয়ে তারা বের হতে পারত। কিন্তু এখানেও দুঃসংবাদ ছিল, কারণ ভেন্টিলেশনের পাইপের নিচের দিক থেকে পানি অনেক বেশি প্রেশার দিচ্ছিল, মানে যে কোনো সময় সেখান দিয়েও পানি চলে আসতে পারত। আর এই সরু রাস্তার সবার পেছনে ডেলেন ছিল। এই জন্য ডেলেন সেই বিজনেসম্যানকে বলে,
যত দ্রুত সম্ভব সেই আলোর জায়গায় গিয়ে পৌঁছাও, কারণ সেখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আর এখানে যেহেতু পানি আস্তে আস্তে ভরে যাচ্ছে, এই জন্য এখানে থাকা কোনোভাবেই নিরাপদ হবে না। এরপরে যখন সেই বিজনেসম্যান অনেক কষ্টে সেই আলোর জায়গায় চলে আসে, মানে যেখান থেকে তারা বের হতে পারত, তখন সেখানে সে একটা লোহার জালি পেয়ে যায়। সে জালিটা খোলার অনেক চেষ্টা করে, তবে কোনোভাবেই এই জালিটা সে খুলতে পারছিল না, কারণ এই জালিটা একটা নাট বল্টুর মাধ্যমে লাগানো ছিল। এই জন্য সে তার হাত বের করে সেই নাট বল্টু খোলার চেষ্টা করছিল, কিন্তু জালির মুখ ছোট হওয়ার কারণে সে কোনোভাবেই তার হাত সেই নাট বল্টু পর্যন্ত নিতে পারছিল না। এই জন্য সে সেই ছোট বাচ্চাটাকে ডাকা শুরু করে। সে বলে যে তুমি উপরে চলে আসো, তোমার হাত যেহেতু ছোট আছে, তুমি হাত বের করে সেটাকে খুলতে পারবে। এই জন্য বাচ্চাটাকে উপরে এনে যখন বাচ্চাটাকে দিয়ে চেষ্টা করানো হয়, তখন বাচ্চার হাত সেই নাটবল্টু পর্যন্ত পৌঁছে গেলেও কোনোভাবে বাচ্চা সেই নাটবল্টু খুলতে পারছিল না, কারণ সেটা অনেক বেশি টাইট ছিল। সেটা খুলতে হলে কোনো লোহার কিছুর দরকার ছিল। এই জন্য বিজনেসম্যান সবাইকে জিজ্ঞেস করা শুরু করে যে তোমাদের কারো কাছে লোহার কিছু আছে কিনা, যেটার মাধ্যমে নাটবল্টু খোলা সম্ভব হতে পারে। তখন একটা মেয়ে তার গলা থেকে ক্রসের চিহ্নটা দিয়ে দেয়। সে বলে যে এইটা দিয়ে চেষ্টা করে দেখতে পারো, হয়তোবা এইটা দিয়ে কাজ হতে পারে। আর যখন বাচ্চা এটা দিয়ে ট্রাই করে, তখন নাটবল্টু আস্তে আস্তে করে খুলছিল। কিন্তু এখন পানি আস্তে আস্তে করে তাদের দিকে চলে আসছিল, কারণ পানি নিচে থেকে পাইপ ব্রেক করে এখন উপরের দিকে চলে এসেছিল। এখন যেহেতু ডেলেন সবার নিচে ছিল, এই জন্য পানি এতটা উপরে চলে আসে যে ডেলেনের মাথা ছাড়া তার পুরো বডি পানির মধ্যে তলিয়ে গিয়েছিল। এই জন্য সবাই বাচ্চাটাকে বলছিল দ্রুত নাটবল্টুগুলো খোলার জন্য, কারণ যেই কোনো সময় পানি তাদের কাছেও পৌঁছে যেতে পারত। আর যখন ডেলেনের মাথাটাও পানির মধ্যে ডুবে যাচ্ছিল, তখন সেই বাচ্চাটা অনেক কষ্টের পরে ফাইনালি সেই নাটবল্টুগুলো খুলে ফেলে। এই জন্য তারা এক এক করে উপরের দিকে আসা শুরু করে, আর একেবারে শেষ মুহূর্তে ডেলেনের জীবনটা সেভ হয়ে যায়। এখন তারা শিপের সেই পাখাগুলোর খুবই কাছাকাছি ছিল, শুধুমাত্র তাদেরকে 2টা ফ্লোর উপরে উঠতে হতো। এই জন্য তারা আশেপাশের সমস্ত রাস্তাগুলো চেক করা শুরু করে। এখানে তারা একটা দরজা পেয়ে যায়, কিন্তু এই দরজাটা অন্য সাইড থেকে বন্ধ ছিল। এই জন্য কোনো অপশন না পেয়ে তারা ফাইনালি একটা ট্যাঙ্কির ঢাকনা খুলে ফেলে, আর সেই ঢাকনার মাধ্যমে তারা ট্যাঙ্কির উপরে উঠে যায়। তবে এইটার ভেতরে আসার পরে তারা দেখতে পারে এইটা জাহাজের স্টেবিলাইজার ছিল, যেটা চারপাশ থেকে পুরোপুরি সিল করা ছিল। এখানে একটা ঢাকনা থাকলেও সেটা অনেক শক্ত করে লাগানো ছিল, মানে এখন তারা এটার মধ্যে পুরোপুরি বন্দী হয়ে গিয়েছিল। তারা চাইলেও সেখান থেকে নিচে নামতে পারতো না, কারণ নিচে ইতিমধ্যে পানি এসে ভরে গিয়েছিল। এখন ডেলেন এই ব্যাপারটা খুব ভালো করে বুঝতে পারে যে এটা হচ্ছে একটা স্টেবিলাইজার ট্যাঙ্ক। এই জন্য সে সবাইকে বুঝিয়ে বলে যে এই ট্যাঙ্কটা বানানো হয়েছে জাহাজকে স্টেবল করার জন্য। যখন এই ট্যাঙ্কটা পানিতে পুরোপুরি ভরে যায়, তখন এই মুখটা নিজে থেকেই খুলে যায়, আর যেই পানিগুলো এখানে বাড়তি জমা হয় সেগুলোকে অন্য একটা ট্যাঙ্কে ছুঁড়ে মারে। এমন করেই জাহাজের সিস্টেম কাজ করে। এখন যদি আমাদেরকে বাঁচতে হয়, তাহলে আমাদেরকে সেই পাইপের সাহায্যে এই পুরো ট্যাঙ্কটা ভরতে হবে। যখন পানি ভরে যাবে, তখন সেই পাইপের মুখটা এমনিতেই খুলে যাবে, আর আমাদেরকে অন্য একটা ট্যাঙ্কে পাঠিয়ে দেওয়া হবে। কিন্তু এটা শোনার পরে সেই বিজনেসম্যানের মেয়ে অনেক বেশি ভয় পেয়ে যায়। সে বলে যদি পানি ভরার পরে এই মুখটা না খুলে আর আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে তো আমরা সবাই এমনিতেই মারা যাব। তখন ডেলেন তাকে স্পষ্ট করে বলে যে এরপরে কি হবে সেটা আমি জানি না, কিন্তু এখন আমাদের কাছে শুধুমাত্র একটাই অপশন আছে, সেটা হচ্ছে এটাকে পানি দিয়ে ভরে এই পাইপের মুখটা খোলার জন্য অপেক্ষা করা। এখন তারা সবাই মিলে চিন্তা করছিল যে তারা পানি দিয়ে এটা ভরবে নাকি ভরবে না। তখনই বিজনেসম্যান দেখতে পারে নিচে পানি দিয়ে ভরে গিয়েছিল, আর সেখান থেকে পানি অনেক স্পিডে এদিকে আসছিল। এটা দেখার পরে তারা সবাই স্পষ্টভাবে বুঝতে পারে যে যদি তারা এমন করেই চিন্তা করা শুরু করে, তাহলে তারা এমনিতেও পানির মধ্যে ডুবে মারা যাবে। এই জন্য যত দ্রুত সম্ভব তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য তারা সিদ্ধান্ত নেয় তারা এই ট্যাঙ্কে পানিতে ভরে পাইপের মুখ খুলে যেই কোনো মূল্যে অন্য জায়গায় চলে যাবে। আর যখন বিজনেসম্যান আর ডেলেন মিলে সেই পাইপের মাধ্যমে পানি দিয়ে ভরা শুরু করে, তখন পানি পুরোপুরি ভরে গেলেও সেই পাইপের মুখটা খুলছিল না। এটা দেখার পরে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ তারা মনে করেছিল এখানেই হয়তো তাদের শেষ হয়ে যাবে। কিন্তু তখনই সেই পাইপের মুখটা খুলে যায়, আর তাদেরকে এক পলকের মধ্যেই অন্য একটা ট্যাঙ্কির মধ্যে ট্রান্সফার করে দেওয়া হয়। কিন্তু সমস্যা এখনও সমাধান হয়নি, কারণ সেই ট্যাঙ্কির ভেতরে ইতিমধ্যে অনেক পানি জমে গিয়েছিল, আর নতুন পানি আসার জন্য তারা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছিল। এখন যদি তাদেরকে উপরের ফ্লোরে পৌঁছাতে হয়, তাহলে তাদের কাছে শুধুমাত্র একটাই অপশন আছে, সেটা হচ্ছে পানির মাধ্যমে সাঁতরে যাওয়া। এখন যখন তারা সাঁতরে সেই দিকে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের সবার পেছনে যেই মেয়েটা ছিল, সেই মেয়েটার জামা একটা কাটা তারের সাথে লেগে যায়, যেই জন্য সে এখানে আটকা পড়ে গিয়েছিল। আর যখন মেয়েটা তার জামাটা ছাড়ানোর চেষ্টা করছিল, মানে সে বেশি ফোর্স অ্যাপ্লাই করেছিল,
তখন তার মাথা একটা ধারালো জিনিসের সাথে লেগে গিয়েছিল, যে জন্য তার মাথা দিয়ে অনেক বেশি রক্ত বের হওয়া শুরু হয়েছিল। তবে সৌভাগ্যবশত সেই বৃদ্ধ লোকটা সেই মেয়েটাকে দেখে ফেলেছিল, এই জন্য সে তাকে টেনে সেখান থেকে উপরে নিয়ে আসে। কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছিল, এই মেয়েটার মৃত্যু হয়ে গিয়েছিল। এই মেয়েটার মৃত্যু দেখার পরে এখানে সবাই অনেক বেশি আপসেট হয়ে গিয়েছিল। এখন এই মেয়েটার মৃত্যুর পরে তারা 7 জন জীবিত ছিল। এরপরে যখন তারা আরও একটু সামনে আগায়, তখন তারা একটা রুমের মধ্যে অনেকগুলো জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পারে, যেগুলো দেখে তারা সেগুলোকে সরানো শুরু করে। আর তখনই তারা অপোজিট সাইড থেকে কারো কথার আওয়াজ শুনতে পারে। এগুলো শুনে তারা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছিল। তাদের মনে হয়েছিল হয়তোবা তাদের জন্য সাহায্য চলে এসেছে, এই জন্য তারাও চিৎকার করা শুরু করে দিয়েছিল আর দ্রুত জিনিসপত্রগুলো সরানো শুরু করেছিল। কিন্তু জিনিসপত্র সরিয়ে তারা দেখতে পারে এই শব্দ একটা টেলিফোন থেকে আসছিল। এইটা দেখার পরে তারা অনেক বেশি আপসেট হয়ে যায়। এরপরে যখন ডেলেন জাহাজের ম্যাপটাকে ভালো করে চেক করে, তখন সে বুঝতে পারে সেই পাখাওয়ালা জায়গার খুব কাছাকাছি তারা আছে। এই জন্য তারা দৌড়ে সেই পাখার দিকে যাওয়া শুরু করে। কিন্তু এখানে আসার পরে তারা পুরোপুরি শক্ত হয়ে যায়। তারা দেখতে পারে পাখার জায়গাটা পানি দিয়ে ভরে গিয়েছিল। এই জন্য তারা সবাই অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ তারা যেখান দিয়ে বের হওয়ার জন্য এত কষ্ট করেছে সেই জায়গাটাই পানিতে ভরা ছিল। মানে তাদের বের হওয়ার আর অন্য কোনো অপশন নেই। আর যখন ডেলেন এসে এই ব্যাপারটা দেখতে পারে, তখন সে নিজেও অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ তার কথা মতো যারা তার সঙ্গে এই পর্যন্ত এসেছে তাদেরকে সে বাঁচাতে পারেনি। তবে তখন সেই বিজনেসম্যান ডেলেনকে বলে যে আমরা তোমার কাছে অনেক বেশি কৃতজ্ঞ। তুমি আমাদের জীবন বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছো, কিন্তু হয়তোবা আমাদের ভাগ্যটা খারাপ, এই জন্য আমরা এখানে পৌঁছাতে পৌঁছাতে এই জায়গাটা পানিতে ভরে গিয়েছে। এখন যখন তারা এই ব্যাপারগুলো নিয়ে কথাবার্তা বলছিল, তখন এই জাহাজের নিচের পার্টে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টের জন্য জাহাজ জোরে জোরে কাঁপা শুরু করে। আর যেই জায়গায় পাখা ছিল, মানে যেখান দিয়ে তাদের বের হওয়ার কথা ছিল, সেই জায়গাটা পানির উপরে চলে আসে। আর অন্য সাইড যেহেতু নিচের দিকে চলে গিয়েছিল, এই জন্য সমস্ত পানি সেই দিকে যাওয়া শুরু করে। এই জন্য তারা সবাই দৌড়ে সেই পাখার জায়গায় চলে আসে। তবে এখানে যখন সেই বিদ্যুৎ দৌড়ে পাখার মুখটা ওপেন করে, তখন বাইরে বাতাসের প্রেশার অনেক বেশি থাকার জন্য সেই পাখাটা বিদ্যুৎ মুখে জোরে একটা বাড়ি মারে, যেই জন্য বিদ্যুৎ নিচে পড়ে তার সেখানেই মৃত্যু হয়ে যায়। আর এরপরে যখন সেই বিজনেসম্যান সেই গর্ত দিয়ে লাইট মেরে ভালো করে চেক করে, তখন সে দেখতে পারে এই পাখাগুলো সোজা ঘোরার জায়গায় উল্টো দিকে ঘুরছে। মানে বাইরে বাতাসের প্রেশার অনেক বেশি ছিল, যেই বাতাস ভেতরে আসার জন্য পাখাগুলো উল্টো দিকে ঘুরছে। যদি তারা এমন অবস্থায় পাখার কাছেও যায়, তাহলেও বাতাসের ফোর্সের কারণে তাদের সবাইকে নিচে ঠেলে ফেলে দেয়া হবে। এখন পাখার এত কাছাকাছি আসার পরে তারা কোনোভাবেই ফেরত যেতে চাইছিল না। এই জন্য যখন তারা বোর্ডে ইনস্ট্রাকশন চেক করে, তখন তারা জানতে পারে এই পাখাগুলোকে কন্ট্রোল রুম থেকে বন্ধ করা সম্ভব। এটা জানার পরে তারা ভাবে যে কন্ট্রোল রুম থেকে যদি পাখাগুলো বন্ধ করা যায়, তাহলে হয়তো তারা বেরিয়ে যেতে পারবে। তবে সেই কন্ট্রোল রুম ছিল অনেক দূরে, মানে এখান থেকে 150 ফিট নিচে। এই পানির ভেতর দিয়ে সেই পর্যন্ত গিয়ে কেউ জীবিত ব্যাক করতে পারবে না। এই জন্য সেখানে যাওয়া মানে মৃত্যুকে দাওয়াত দেওয়া। তবে সেই বিজনেসম্যান স্পষ্ট করে সবাইকে বলে যে আমাকে সেখানে অবশ্যই যেতে হবে, নয়তোবা আমাদের সবার মৃত্যু হয়ে যাবে। এটা বলে যখন সেই বিজনেসম্যান সেদিকে যাওয়ার প্রিপারেশন নেওয়া শুরু করে, তখন সেই বিজনেসম্যানের মেয়ের বয়ফ্রেন্ড তাকে বলে যে আপনি সেখানে যাবেন না, আমাকে সেখানে যেতে দিন, কারণ আমি তুলনামূলক আপনার চেয়ে অনেক ইয়াং আছি, আমি সেখানে দম বন্ধ করে গিয়ে আবার ফেরত আসতে পারবো। তবে এইটা শোনার পরে বিজনেসম্যানের মেয়ে জোরে জোরে কান্না করা শুরু করে, কারণ সেটা খুব ভালো করেই জানতো যে সেই পর্যন্ত পানির নিচ দিয়ে গিয়ে কোনো মানুষই ফেরত আসতে পারবে না। এই জন্য সে কোনোভাবেই তার বয়ফ্রেন্ডকে হারাতে চাইছিল না, না তার বাবাকে হারাতে চাইছিল। এই জন্য সে জোরে জোরে কান্নাকাটি করছিল। কিন্তু তখন তার বয়ফ্রেন্ড তার কাছে এসে তাকে সান্ত্বনা দেওয়া শুরু করে। সে তাকে বলে যে আমি সেখানে অবশ্যই যাব এবং ফিরেও আসব, আমার কোনো ক্ষতি হবে না। এইটা বলে যখন তার বয়ফ্রেন্ড পেছন দিকে তাকায়, তখন সে দেখতে পারে তাদের কাউকে কিছু না বলেই সেই বিজনেসম্যান অনেক আগেই পানির নিচে চলে গিয়েছিল। এটা দেখার পরে তার মেয়ে জোরে জোরে কান্নাকাটি করা শুরু করে। পানির নিচে আমরা বিজনেসম্যানকে দেখতে পারি যে সাঁতরে সেই কন্ট্রোল রুমের দিকে যাচ্ছিল। অন্যদিকে সেই ছোট বাচ্চার মা দেখতে পারে ছোট বাচ্চাটা কোথায় যেন গায়েব হয়ে গিয়েছিল। এই জন্য সে পানির মধ্যে তার বাচ্চাকে খোঁজা শুরু করে। একটা জায়গায় সে তার বাচ্চাকে পেয়ে যায়। সে দেখতে পারে তার বাচ্চা জালির অপোজিট সাইডে আটকা পড়ে গিয়েছিল। যেহেতু দুজনের মাঝখানে একটা জালি ছিল, এই জন্য সে তার বাচ্চাকে সেভ করতে পারেনি। সে উপরে এসে কান্নাকাটি করা শুরু করে। কিন্তু তখনই এখানে ডেলেন চলে আসে। সে জালি ভেঙে তার বাচ্চাকে সেভ করে ফাইনালি তার মায়ের কাছে পৌঁছে দেয়। আর এইটা দেখার পরে তার মা অনেক বেশি হ্যাপি হয়ে যায়। এরপর তারা 3 জন সেখান থেকে বের হয়ে আবারও উপরের দিকে যাওয়া শুরু করে। অন্যদিকে আমরা সেই বিজনেসম্যানকে দেখতে পারি
যে পানির নিচে দিয়ে সাঁতরাতে সাঁতরাতে সেই কন্ট্রোল রুমে চলে আসে। তবে এখানে এসে সে দেখতে পারে যেই সুইচের মাধ্যমে পাখা বন্ধ করা যায় সেই সুইচটা ভেঙে গিয়েছে। এটা দেখার পরে সে অনেক বেশি আপসেট হয়ে যায়, কারণ এত দূর আসার পরেও সে কোনোভাবে সফল হতে পারছিল না। এই জন্য সে পাগলের মতো বিহেভ করা শুরু করে। কিন্তু এতক্ষণ পানির নিচে থাকার জন্য তার নিঃশ্বাস নিতে অনেক কষ্ট হচ্ছিল, এই জন্য সে ছটফট করা শুরু করে। আর একটা পর্যায়ে যখন সে একেবারে মৃত্যুর দ্বারপ্রান্তে চলে গিয়েছিল, তখনই তার নজর পড়ে সেই বাটনের উপরে যেটার মাধ্যমে পাখাকে রিভার্সে ঘোরানো যাবে। এই জন্য একেবারে মৃত্যুর আগ মুহূর্তে সে সেই বাটনে প্রেস করে দেয়, যেই জন্য পাখা উল্টোর জায়গায় সোজা ঘোরা শুরু করে। আর তখনই নিঃশ্বাস না নিতে পেরে এই বিজনেসম্যানের এখানেই মৃত্যু হয়ে যায়। মানে বিজনেসম্যান তার সঙ্গীদেরকে বাঁচানোর জন্য নিজের জীবন স্যাক্রিফাইস করে দিয়েছে। অন্যদিকে উপরে থাকা সবাই বাতাসের মধ্যে পার্থক্য অনুভব করা শুরু করে। এই জন্য যখন তারা ভালো করে পাখার দিকে তাকায়, তখন তারা বুঝতে পারে পাখা এখন বাতাস ভেতরের দিকে না, বরং বাইরের দিকে নিচ্ছে। এই জন্য তারা বুঝতে পারে না যে বিজনেসম্যান এখনও কেন পাখাটা বন্ধ করছে না। আর যখন তারা ভালো করে মনোযোগ দিয়ে পাখার দিকে তাকায়, তখন তারা বুঝতে পারে পাখাটা এখন রিভার্সের জায়গায় সোজা ঘুরছে। এটা দেখার পরে তারা আরও বেশি টেনশনে পড়ে যায়। তারা বুঝতে পারে না বিজনেসম্যান কেন পাখাটাকে রিভার্সের জায়গায় সোজা করেছে, সে কেন পাখাটা বন্ধ করেনি। কারণ পাখা বন্ধ না করার কারণ এখনও তারা জানতে পারেনি। পাখাটা এখন সোজা ঘুরলেও যদি এখনও তারা পাখাটার কাছে গিয়ে পৌঁছায়, তাহলে পাখা তাদেরকে টুকরো টুকরো করে ফেলবে। আর তখনই ডেলেনের মাথায় একটা বুদ্ধি চলে আসে। ডেলেন বুঝতে পারে সেই বিজনেসম্যান কেন পাখাগুলোকে রিভার্সের জায়গায় সোজা করে ঘুরিয়ে দিয়েছিল, মানে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে সে কেন এই কাজটা করেছিল। এই জন্য সে গিয়ে সেই ছেলেটাকে বলে যে যদি আমরা পাখার দিকে বড় বড় জিনিস ছুঁড়ে মারি, তাহলে হয়তোবা সেগুলোর প্রভাবের জন্য পাখা থেমে যেতে পারে। আর যেহেতু এই আইডিয়াটা সেই ছেলেটার পছন্দ হয়, এই জন্য সেই ছেলেটা তাকে একটা বড় গ্যাসের সিলিন্ডার দেয়। যখন ডেলেন সেই সিলিন্ডারটা পাখার দিকে ছুঁড়ে মারে, তখন একটা বিশাল বড় ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টের জন্য জাহাজের দুই দিক দিয়ে আগুন বের হওয়া শুরু হয়। আর আগুন থামার পরে তারা দেখতে পারে পাখাগুলো বন্ধ হয়ে গিয়েছিল। এরপরে তারা সবাই মিলে আস্তে আস্তে করে সেই পাখার দিকে যাওয়া শুরু করে। তবে সেই বিজনেসম্যানের মেয়ে এখনও সেখানে তার বাবার জন্য অপেক্ষা করছিল। তার আশা ছিল হয়তোবা তার বাবা ফিরে আসবে, কিন্তু সে জানতো না তার বাবার মৃত্যু ইতিমধ্যে হয়ে গেছে। তখন এখানে তার বয়ফ্রেন্ড আসে, সে তাকে বলে যে তোমার বাবার মৃত্যু হয়ে গেছে, তুমি শুধু শুধু এখানে তার জন্য অপেক্ষা করো না, এখানে অপেক্ষা করে কোনো লাভ হবে না, এখানে অপেক্ষা করলে উল্টো তোমার মৃত্যু হয়ে যাবে। এই জন্য তার বয়ফ্রেন্ডের কথা শুনে সেও ফাইনালি এখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তারা সবাই সেই পাখার কাছে চলে আসে, আর এখান থেকে সবাই সমুদ্রের মধ্যে এক এক করে লাফ দেয়। এরপর তারা সবাই একটা ছোট বোটে উঠে যায়। তবে তখনই সেই বড় শিপটা তাদের দিকে পড়া শুরু করে। এটা দেখার পরে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। এই জন্য তারা দ্রুত বইটার সাহায্যে তাদের বোটকে দূরে নেওয়ার চেষ্টা করে। একটু পরে তারা শিপ থেকে অনেক দূরে চলে আসে, আর ফাইনালি তাদের চোখের সামনে সেই বড় শিপটা সমুদ্রের নিচে তলিয়ে যায়। আর তখনই তারা হেলিকপ্টারের শব্দ শুনতে পারে। এই জন্য তারা জোরে জোরে চিৎকার চেঁচামেচি করা শুরু করে। কিন্তু রাত অনেক গভীর হওয়ার জন্য হেলিকপ্টার তাদেরকে দেখতে পারছিল না। আর তখনই ডেলেন একটা ফ্লেয়ার গান দিয়ে শ্যুট করে, আর এই ফ্লেয়ার গানের আলোর জন্য হেলিকপ্টার খুব সহজেই তাদেরকে দেখে ফেলে। এই জন্য খুব সহজেই এসে তাদেরকে সেভ করে নিয়ে যায়। আর এমন একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়।